বিরুদ্ধে যে আর্গুমেন্ট রাখতে চাই সেটা হচ্ছে দ্য আর্গুমেন্ট অফ অল পারফেক্ট গড। তো আমি শুরু করছি। প্রেমিস 1, if all perfect God exist, then evil does not exist. Premise 2, evil exists. Conclusion, therefore all perfect God does not exist. আমি যখন অল পারফেক্ট গড বলছি মানে সর্বসম্পন্ন একজন সৃষ্টিকর্তার কথা বলছি, তখন আমি এটাই বোঝাতে চাইছি যে তার মধ্যে বিশেষ করে তিনটি গুণ সবসময় থাকবে। একটা হচ্ছে অমনিপটেন্ট, একটা হচ্ছে অমনিশিয়েন্ট, একটা হচ্ছে অমনিবিনেভোলেন্স। অমনিপটেন্ট কি? অমনিপটেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে সর্বশক্তিমান। অমনিশিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে যে সর্বজ্ঞানী, এবং অমনিবিনেভোলেন্ট শব্দটির অর্থ হচ্ছে যার মধ্যে সমস্ত ভালো গুণ বর্তমান রয়েছে, তার মধ্যে কোনো রকম খারাপ গুণ নেই। যখন আমি বলছি যে ইভিল জিনিসটা এক্সিস্ট করছে এবং এই তিনটি গুণ সম্পন্ন কোনো সৃষ্টিকর্তা থাকলে ইভিলটা এক্সিস্ট করতো না, ইভিলটা থাকতো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভিল আছে। আমি এবার ইভিল বলতে কি বোঝাচ্ছি? আমি যখন ইভিল বলতে বোঝাচ্ছি, ইভিল জিনিসটা আমার কাছে সেই জিনিসগুলো যেগুলি করা উচিত নয়, যেমন রেপ, যেমন মার্ডার। আমি ইভিলকে মেনলি দুই ভাগে ভাগ করেছি। প্রথমত একটা হচ্ছে বাই এজেন্ট। বাই এজেন্ট বলতে আমি সেইগুলিকে বোঝাচ্ছি যেগুলি একটা কোনো চিন্তাশীল সত্তা দ্বারা হয়ে থাকে, যেমন রেপ, কিলিং, মার্ডার, চুরি, ডাকাতি, এইগুলো। এবং দ্বিতীয়ত আমি যেই ধরনের ইভিলের কথা বলছি সেইটাকে আমি বলছি বাই নেচার, যেটা হচ্ছে আমার সুনামি। আপনার সুনামি বলতে গেলে জলোচ্ছ্বাস যেটা সমুদ্রের মধ্যে ওঠে বিশাল পরিমাণে, এবং তারপরে যে সমুদ্রের এরিয়াগুলো পুরোপুরি ভাবে একদম ধুয়ে মুছে যায়, প্রচুর মানুষ মারা যায়, সেটার কথা বলছি। তারপরে টর্নাডো। টর্নাডো বলতে এক ধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে যেটাতে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। আগ্নেয়গিরির অগ্নুপাত, এই ধরনের জিনিসগুলিকে আমি ন্যাচারাল ইভিল বলছি। তো চলুন আমরা দেখে নিই যে এই তিনটি গুণ সম্পন্ন যদি কোনো একটা সত্তা থাকে, তা সত্ত্বেও ইভিল যদি থাকে, তাহলে এই তিনটি গুণওয়ালা সম্পন্ন সত্তা থাকা কেন সম্ভব নয়, এবং এই তিনটি গুণ যদি কোনো সত্তার মধ্যে থাকে তাহলে ইভিল কেন থাকবে না? কারণ কোনো গড বা কোনো স্রষ্টা যদি অমনিবিনা বলেন মানে সর্বভালো গুণ সম্পন্ন হয়, তার মধ্যে এই ভালো গুণটাও থাকবে যে সে ইভিলকে আটকাবে। কারণ আমরা জানি একটা রেপ হওয়া থেকে আটকানো একটা ভালো গুণ। হ্যাঁ, তার মানে ইভিল জিনিসটাকে আটকানো আমরা জানি ভালো গুণ, যে কোনো রকমের ইভিলকে আটকানোই হচ্ছে ভালো গুণ, এটা আমরা জানি। হ্যাঁ, তো যখন আমি বলছি যে কোনো ইভিলকে আটকানো হচ্ছে ভালো গুণ, যেহেতু যদি একটা গড যদি অমনিবেনেভোলেন্ট হয়, মানে তিনি যদি সর্বভালো গুণ সম্পন্ন একজন সত্তা হয় এবং তার মধ্যে যদি সর্বশক্তি থাকে, মানে অমনিপটেন্ট হয়, তার মধ্যে যদি সর্বশক্তিও থাকে এবং সর্বভালো গুণও হয়, তার মানে তার মধ্যে তার আটকানোর ক্ষমতা রয়েছে ইভিল জিনিসটাকে, এবং তিনি এতটা পরিমাণ ভালো যে তিনি ইভিলটাকে আটকাবেন। কিন্তু তা সত্ত্বেও যদি তিনি ইভিলটাকে না আটকান, তাহলে এটাই হতে পারে যে তিনি ইভিল সম্বন্ধে নলেজ রাখেন না, বা ইভিলটা কোথায় কখন কিভাবে হচ্ছে সেটা তিনি জানেন না। তার মানে আমরা দেখতে পারি তিনি অমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞানী তিনি হতে পারেন। আবার তিনি যদি সর্বজ্ঞানী মানে অমনিশিয়েন্ট হন এবং অমনিবিনেভোলেন্ট হন মানে সর্বভালো গুণ সম্পন্ন হন, তাহলে আমরা দেখতে পারি যে তিনি জানেন কোথায় হচ্ছে কখন হচ্ছে ইভিল জিনিসটা কি, এবং তার সাথে তিনি যদি সর্বভালো গুণ সম্পন্ন হন, তার মানে তিনি আটকাতে চান, তা সত্ত্বেও যদি তিনি না আটকাতে পারেন, তার একটাই কারণ হতে পারে, কারণ তিনি সর্বশক্তিমান নন, কারণ তিনি আটকানোর মতো তার মধ্যে শক্তি নেই। আবার যদি একটা ওই স্রষ্টা যদি আবার সর্বজ্ঞানী এবং সর্বশক্তিমান হন, তার মানে তিনি জানেন এটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, জিনিসটা কি, এবং তার মধ্যে শক্তিও রয়েছে আটকানো, এবং তা সত্ত্বেও তিনি আটকাচ্ছেন না, তার একটাই মানে হতে পারে যে তিনি সর্বভালো গুণ সম্পন্ন নন, তার মানে তিনি চান না ইভিলটাকে আটকাতে, বা তিনি ইভিলটাকে অ্যালাউ করছেন। আমরা জানি ইভিলটাকে অ্যালাউ করা, ঠিক আছে, একটা ইভিলটাকে অ্যালাউ করাটাই একটা খারাপ কাজ, একটা বাজে কাজ। যে সর্বভালো গুণ সম্পন্ন তার মধ্যে কোনো বাজে গুণ থাকতে পারে না। যে সর্বভালো গুণ সম্পন্ন সত্তা থাকবে তার মধ্যে প্রতিটা ভালো গুণ তার মধ্যে থাকবে, ইচ এন্ড এভরি পসিবল ভালো গুণটা তার মধ্যে থাকবে। তাহলে আমরা দেখতে পারি যে এই তিনটে অ্যাট্রিবিউট যদি তার মধ্যে থাকে, এই তিনটে যদি গুণাগুণ যদি কোনো সত্তার মধ্যে থাকে, তাহলে কোনো মতেই ইভিলটা এক্সিস্ট করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইভিলটা এক্সিস্ট করে, তার মানে এই তিনটে ভালো গুণ সম্পন্ন কোনো সত্তা এই দুনিয়াতে নেই, বা এই রিয়েলিটির মধ্যে নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে অল পারফেক্ট গড বলে কোনো কিছু নেই। আমরা যে গডের একটা কনসেপ্ট রাখি, তার মানে এই ধরনের কোনো কিছুই নেই। এইটা কোনো মতেই পসিবল না, কারণ ইভিল এক্সিস্ট করছে। ইভিল এক্সিস্ট করার পিছনে আমরা যদি দেখতে যাই তো অনেক কিছু রিজনিং দেখতে পাই, ঠিক আছে। অনেক সময় ইভিল ব্যাপারে যখন কথা হয় তখন আমরা ফ্রি উইলের কথা বলি, যে ফ্রি উইল আছে তাই জন্য ইভিলটা আছে। ফ্রি উইল বলতে স্বাধীন ইচ্ছা, কারণ স্বাধীন ইচ্ছার জন্য ফ্রি উইলটা, সেই স্বাধীন ইচ্ছার জন্য আমরা ইভিল জিনিসটাকে করে থাকি। আদারওয়াইজ স্বাধীন মানে আমরা যদি দেখতে যাই, তাহলে যখন
সরি মাই মিস্টেক, আমরা যদি দেখতে যাই যে ইভিলটা কেন এক্সিস্ট করতে পারে বা গড কেন এক্সিস্ট করাচ্ছে, তা 3 ধরনের আমরা কারণ দেখতে পাই। প্রথমত, ইভিলটা নেসেসারি, ইভিলটা এক্সিস্ট করতেই হতো, তার মানে তখন আমরা জানতে পারবো গড ছাড়াও একটা জিনিস নেসেসারি রয়েছে, ইভিল জিনিসটা নেসেসারি রয়েছে। কারণ আমরা জানি ইন থিওলজি এভিলটাকে এক্সপ্লেইন করেন প্লিজ। ইভিলটা, জি জি। আচ্ছা, ইভিল যখন বলছি আমি শয়তান কাজের কথা বলছি, যেমন রেপ, কাউকে রেপ করা ইভিল জিনিস, কাউকে মার্ডার করা ইভিল জিনিস। যদি আপনি কাউকে হত্যা করেন সেটা ইভিল কাজ, যদি আপনি কাউকে মার্ডার করেন সেটা ইভিল কাজ, যদি আপনি কাউকে রেপ করেন একটা ইভিল কাজ, যদি আপনি কারো বাড়িতে চুরি করেন সেটা একটা ইভিল কাজ, আপনি যদি কারো বাড়িতে ডাকাতি করেন একটা ইভিল কাজ, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি কারো গায়ে গরম জল ঢেলে দেন সেটা একটা ইভিল কাজ। হ্যাঁ, আমি সেইটাকে ইভিল বলছি। তো আমি এই ধরনের ইভিল গুলি বলছি যেগুলি আমার দুনিয়ার মধ্যে রয়েছে। বিশেষ করে আপনি সিগনিফিকেন্টলি ভাবে আপনি যদি দেখেন রেপ জিনিসটা আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না, রেপ জিনিসটা আপনি কোনোভাবে জাস্টিফাই কখনোই করতে পারবেন না যে রেপ জিনিসটা ঠিক বা কোনো কিছু। আমরা যখন এই ধরনের কথাগুলি বলছি যে গড ইভিলটা কেন রাখছে, গডের ইভিল রাখার পিছনে কারণ কি কি থাকতে পারে? প্রথমত একটা কারণ থাকতে পারে সেটা নেসেসারি, সেটা নেসেসারিলি রয়েছে, সেটাকে কোনো রকম ভাবে বাদ দেওয়া গডের পক্ষে সম্ভবই না, সেটা নেসেসারি আছে। তার মানে আমরা জানতে পারি গডের ক্ষমতার বাইরেও কিছু এক্সিস্ট করে যেটা নেসেসারিলি এক্সিস্ট করে, গডের ক্ষমতার উপরেই এক্সিস্ট করে। তার মানে গডকে সর্বশক্তিমানও বলা যায় না, এবং আমরা এটাও জানতে পারি যে নেসেসারি গড ছাড়াও একটা নেসেসারি বলে কোনো জিনিস রয়েছে। কারণ ইন থিওলজি, থিওলজি বলতে যেখানে আপনার ধার্মিক জিনিস নিয়ে, যেখানে ধার্মিক দর্শন নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেই যেই সেক্টর রয়েছে, যেই সেক্টরটা রয়েছে, সেই সেক্টরটাকে বলা হয় থিওলজি সেক্টর, ঠিক আছে? সেই থিওলজিতেও শুধুমাত্র গডই এমন একটা ব্যক্তিত্ব যাকে নেসেসারি বলে মানা হয়, গড ছাড়া অন্য কোনো কিছু আর নেসেসারি না। কিন্তু যদি বলা হয় যে না ইভিলটাকে থাকতেই হতো, সেটা থাকতেই হতো, তাহলে ইভিলটা হয়ে যাবে নেসেসারি। যদি বলা হয় না ফ্রি উইল যেহেতু এক্সিস্ট করে বা স্বাধীন ইচ্ছা যেহেতু রয়েছে সেহেতু ইভিল জিনিসটা রয়েছে, তাহলে আমরা দেখতে পারি যে গডের মধ্যেও রয়েছে, ফ্রি উইল রয়েছে। আমরা দেখতে পারি হেভেন, ঠিক আছে, জান্নাতেও ফ্রি উইল রয়েছে, কিন্তু সেখানে কোনো ইভিল জিনিস এক্সিস্ট করে না। গড কোনো সময় ইভিল করতে পারে না, কারণ গডের মধ্যে ফ্রি উইল থাকা সত্ত্বেও গড ইভিল করতে পারে না। তার মানে আমরা জানতে পারি ফ্রি উইল থাকলেই ইভিল জিনিসটা এক্সিস্ট করবে, এটা নেসেসারি না, বা ফ্রি উইল থাকলে ইভিলটা এক্সিস্ট করবে, এটা এরকম কোনো ব্যাপার নয়। তো আমরা এই জিনিসগুলি জানতে পারি। আবার আমরা জানতে পারি যে অনেক সময় বলা হয় যে পরীক্ষা নেওয়ার জন্য, তো পরীক্ষা নেওয়ার জন্য যদি আমরা ইয়েটা থাকতে হয়, এই ইভিলটাকে এক্সিস্ট করতে হয়। আমরা জানি যেমন ধরে নেন যে একজন বিএসসি করা ছাত্র থেকেও একজন এমএসসি করা ছাত্রকে বেশি পরিমাণ, মানে ব্যাচেলার ডিগ্রি থেকে মাস্টার ডিগ্রিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ক্লাস 10 পাস থেকে, এসএসসি পাস থেকে আপনার এইচএসসি পাসকে বেশি গুরুত্ব দেওয়া হবে বা বেশি সম্মানিত বলে মানা হয়। কারণ কি? তাহলে আমরা দেখতে পারি যে দুনিয়াতে এমন ধরনের এক্সাম হওয়া পসিবল যেখানে আপনার কোনো ইভিল নেই, যেখানে আমার ইভিল থাকার কোনো প্রয়োজন নেই, যেখানে ইভিল ছাড়াও এক্সামগুলিকে আমরা দিতে পারি। হ্যাঁ, কোনোটা কম ভালো, কোনোটা বেশি ভালো, এটা দিয়েও আমরা বিচার করতে পারি যে কে বেশি ভালো বা কাকে কোন জায়গায় কোন পজিশনে পাঠাতে হবে। ইভিল জিনিসটা না থাকলে আমাদের মধ্যে কোনো রকম ভাবে কোনো হিংসা, খুনোখুনি, হানাহানি, মারামারি কোনো কিছু থাকতো না। আর যদি যদি ইভিল জিনিসটাকে এক্সিস্ট করছে আমরা দেখি, তার মানে এরকম ধরনের সত্তা বা গড কোনো মতে কখনোই সম্ভব না। কারণ আমরা দেখতে পাচ্ছি এই 3টে গুণ কখনো একে অপরের সাথে যায় না যদি ইভিল এক্সিস্ট করে, এবং আমরা জানি ইভিল এক্সিস্ট করে, রেপ এক্সিস্ট করে, মার্ডার এক্সিস্ট করে। আপনারা রিসেন্টলি হয়তো দেখেছেন যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে যেখানে অনেক স্টুডেন্টকে গুলি করে মারা হয়েছে, সেইটা একটা ইভিল কাজ। যদি কোনো জায়গায় কোনো রেপ হয় সেটা একটা ইভিল কাজ। এই ইভিলগুলির কথাই আমি আজকে বলছি, এই ইভিলগুলির কথাই আমি আপনাদের সামনে রাখছি। তো এইটা হচ্ছে আমার মেইন আর্গুমেন্টস। আশা করি আপনাদের আমার কথাগুলি ভালো লাগলো, এবং আমার আর্গুমেন্টের ব্যাপারে আপনারা শুনে আশা করি পরবর্তীকালে আমাকে জানাবেন বা কোনো কিছু যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে, এবং আমিও জানতে ইচ্ছুক। এবং এরপরে আমি যেটা বলবো এই জিনিসটাকে আরো ভালোভাবে এক্সপ্লেইন করব, আমি আরো ভালোভাবে এটাকে আরো জিনিসটাকে এক্সপ্লেইন করে দেবো। আমি যখন বলছি ইভিল কোন জিনিসটা, আমি যেটাকে বলছি যেটা করা উচিত নয়, অট নট টু ডু যেটাকে বলা হয়, আর যেটা অট টু ডু সেটা কিন্তু গুড, সেটা কিন্তু ইভিল না। আমরা জানি আমাদের প্রত্যেকের মধ্যে দুটো জিনিস রয়েছে, যে একটা জিনিস করা উচিত আর একটা জিনিস করা উচিত না। তো যেটা করা উচিত সেটা গুড, যেটা করা উচিত নয় সেটা ইভিল বা ব্যাড। এই হিসাবে আমি জিনিসগুলোকে এক্সপ্লেইন করছি। আর তার সাথে আমি যদি কোনো গড যদি ইভিল রাখে, তখন সেই গডটার গড থাকবে,
দ্য ডেভিল হয়ে যাবে, সে শয়তান হয়ে যাবে। যেমন একটা গড যদি সে ইভিলটাকে অ্যালাউ করে, তাহলে তাকে আর আমরা গড বলতে পারবো না, তাকে আমরা স্যাটান বলবো বা শয়তান বলবো। কারণ শয়তানের কাজ হচ্ছে ইভিলটাকে অ্যালাউ করা, নাকি গডের কাজ? তার মানে গড বলে, অল পারফেক্ট গড বলে কোনো কিছু হয় না। যদিও আমাদের এই আলোচনার মধ্যে যখন আমরা আলোচনাগুলি করব, তখন আমরা শুধুমাত্র কনসেপচুয়াল আলোচনার মধ্যে আলোচনা করে থাকবো, যেখানে আমাদের একটা নির্দিষ্ট কনসেপ্ট আছে এবং থিওলজির কনসেপ্টের উপরে বা মানুষের কনসেপ্টের উপরে কিরকম ধরনের গড থাকতে পারে বা কিরকম ধরনের গড থাকা পসিবল, এর উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করছি এবং করতে থাকবো। আমার যেটা আরেকটা আর্গুমেন্ট যেটা রাখতে চাই সেটা হচ্ছে, if God exists, then he will be the greatest conceivable being. God is not greatest conceivable being. Therefore, God does not exist. আমরা যখন বলি যে গ্রেটেস্ট কনসেপ্টেবল বিং বলতে আমরা এমন একটা সত্তাকে বোঝানোর চেষ্টা করি যে সর্বসম্পন্ন, সব দিক দিয়ে সম্পন্ন, এবং গড যদি থাকে সে সব দিক থেকে সম্পন্ন হবে, সর্বসম্পূর্ণ হবে। কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে, গড সর্বসম্পূর্ণ না, কারণ গডের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর নেই। যেমন আপনার নয় সে অমনিবিনাভোলেন্স নেই, নয় তার মধ্যে অমনিপটেন্সি নেই, নয় তার মধ্যে অমনিশিয়েন্স নেই, মানে তার মধ্যে নয় জ্ঞান নেই, নয় তার মধ্যে শক্তি নেই, সর্বশক্তি নেই, আর না হলে তার মধ্যে আপনার সর্ব ভালো গুণ এই জিনিসটা নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটেস্ট কনসেপ্ট কাকে করতে পারবো, আমরা বেশি কনসেপ্ট কাকে বলতে পারি, গ্রেটেস্ট কনসেপ্টেবল বিং বলতে কাকে বলতে পারি, আমরা তাকে সব থেকে বেশি ধারণ করতে পারি। আপনি কি এমন গডকে কনসেপ্ট করবেন যে আপনার মেয়েকে রেপ হতে দেয়? না, আপনি এমন গডকে কনসেপ্ট করবেন যে আপনার মেয়েকে রেপ হওয়ার থেকে বাঁচায়। অবভিয়াসলি আমি হলে, আমার জায়গা হলে, আমি সেই গডটাকে বেশি প্রায়োরিটি দিতাম, যেই গডটা আমার মেয়েকে রেপ হওয়ার থেকে বাঁচায়, নাকি আমার মেয়েকে রেপ হওয়ার পর আমার মেয়ের রেপে যে রেপিস্টরা তাদেরকে শাস্তি দেয়। আমি কাকে ওয়াইজ বলবো, আমি কাকে বেশি বিজ্ঞ বলবো, আমি কাকে বেশি ইন্টেলিজেন্ট বলবো? সেই গডকে, যেই গড আমার মেয়েকে আগেই ইভিল কাজ থেকে বা রেপ হওয়ার হাত থেকে বাঁচায়, নাকি আমার মেয়েকে রেপ হওয়ার পর সেই রেপিস্টদের শাস্তি দেয় সবকিছু জানা সত্ত্বেও? যদি সেই এমন ধরনের যদি কোনো গড থাকে যে সবকিছু জানা সত্ত্বেও, ঠিক আছে, এই ধরনের কাজগুলি করে থাকে, তাহলে সেটা ইগনোরেন্ট গড। সে ইগনোর করে আমাদের, সে নিজের ইচ্ছে মতো চলে, সে চায় না সঠিকভাবে যে আমরা ভালো থাকি, সে চায় আমরা খারাপ থাকি, তারপরে সে শাস্তি দেবে, অসুবিধা নেই। কিন্তু সেই রেপটাকে হতে দিচ্ছে, সে জানা সত্ত্বেও রেপটা হচ্ছে, তার শক্তি থাকা সত্ত্বেও রেপটা হচ্ছে, তার জ্ঞান থাকা সত্ত্বেও সে সবকিছু জানে, তার মধ্যে সর্ব ভালো গুণ তো নাই, তার মানে যদি সে রেপটা হতে দেয়। এমন একটা গড থেকে সব থেকে প্রায়োরিটি দেওয়া হবে। একটা পুরো দুনিয়ার মানুষকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তার সামনে দুটো গডকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, যদি দুটো সত্তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, একটা যদি মানুষও হয় যে রেপ হওয়া থেকে একটা মেয়েকে আটকায়, আর একটা যদি গড হয় যে রেপ হওয়ার পর মেয়ে যে লোকটাকে শাস্তি দেয়, তাহলে সবসময় সেই মানুষটাকে লোকে বেশি প্রায়োরিটি দেবে নাকি সেই গডকে? তাই কোনো যদি গড যদি থাকেও তাহলে তার গ্রেটেস্ট কনসেপ্টেবল বিং হতে হবে, তাকে সর্ব ভালো গুণ সম্পন্ন হতে হবে। সে যদি সর্ব ভালো গুণ সম্পন্ন না হতে পারে, তাহলে সে কখনো গড হতে পারবে না। কারণ আমরা জানি আমাদের দুনিয়ার মধ্যে 4300-400 যেসব ধর্মগুলি, 4200-300 যে ধর্মগুলির মধ্যে রয়েছে, তার মধ্যে 4200-300 গড রয়েছে। সেই সমস্ত কিন্তু এই গডের কনসেপচুয়াল, যার কোনো এম্পিরিক্যাল এভিডেন্স নেই। এম্পিরিক্যাল এভিডেন্স কাকে বলে? যেটাকে আমরা অবজারভেশন, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি, এরকম কোনো প্রমাণ নেই আমাদের কাছে। তো যখন এই কনসেপচুয়াল আলোচনা করা হয়, যখন আমরা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করি এবং চিন্তা ভাবনার মধ্যে যখন আসে, যদি আমাদের 4300 গডের মধ্যে কোন গডটার হাত থেকে বেশি ভালো যদি চুজ করতে বলা হয়, তখন সেই গডটাকে আপনি চুজ করবেন যেই গডটা আপনাকে রেপ হওয়া থেকে বাঁচায়, নাকি আপনার মেয়ে ওনার মনে হয় আইডি পড়ে গেছে সম্ভবত, বারবার এক শব্দ ইউজ করতেছেন। ভেরি স্যাড। আজ ভাই মিউট খুলেন প্লিজ। এখন কথা হচ্ছে যে মিউট তো খুলবো, কারণ উনি যে কথাগুলো বলছে, উনি না থাকলে আমি বলা, আর পরে উনি কিভাবে এটাকে ওভারকাম করবে, তাই না? ওনার কিছু প্রয়োজন। জি জি, অবশ্যই অবশ্যই। বারবার এক শব্দ ইউজ করছেন যে, আরে রেপের যে ব্যাপারটা, এইটা সম্ভবত না, উনি তো অ্যাডমিন নাই, ওনার এই জন্য ওনার অ্যাডমিন নাই, তো সেজন্য ওনার এটা না হওয়ার সংখ্যা আছে। ইংরেজি শব্দগুলোকে ম্যাক খুব কমই করে। তো যাই হোক, এখন তো
উনি যদি পড়ে যেতেন বা ব্যান খেলে উনি কিন্তু নিচে থাকতেন, কিংবা উনি আবার এখানে আসতে পারতেন। যেহেতু উনি আসতেছেন না, সেক্ষেত্রে কি বোঝায়, মানে এটা মনে হয় উনি নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়ছেন, না এরকম কিছু। আজ ভাই উনি আমাকে মেসেজ দিয়েছেন, দেখেন আমাকে স্ক্রিনশট দিয়েছেন। আচ্ছা, তো এখন কি উনি অন্য আইডি নিয়ে আসবেন নাকি? আমি বলতেছি ওনাকে অন্য আইডি নিয়ে আসার জন্য, দেখি। আচ্ছা, ওনার মনে হয় আপনার তো সময় আর 1-1.5 মিনিট ছিল না? হ্যাঁ হ্যাঁ, এরকমই 1-1.5 মিনিট ছিল। হ্যাঁ, অন্য আইডি আছে, আমি ওনাকে দিই লিঙ্ক দিই তারা। পার্টিকুলার শব্দ এখানে ইউজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমি লিঙ্কটা দিই ওনাকে আসার জন্য। আমি আগে বলছিলাম যে একেবারে সহজ সরল বাংলায় শব্দগুলোকে প্রয়োগ করতেন, আর টিকে যুদ্ধের ময়দানে যদি গুলি শেষ হয়ে যায়, তাহলে আমি যুদ্ধ করবো কি দিয়ে? এখানে কি দিই? হ্যাঁ, দিচ্ছেন ভালো জায়গায় দিতে। এই মতে এক সমস্যা, আমার মানে মনে হয় অনেক শব্দ ইউজ করলেই পড়ে যায় বোর্ড। ডিবেটের জন্য আসলে এটা খুব একটা বাধা আর কি। ফাইভে মনে হয় একটা অনেক পুরাতন ভাই আসছে, ইমন ভাই মনে হয় সম্ভবত। আচ্ছা, এখন যেহেতু উনি নাই, এখন কমেন্ট বক্সটা খুলে দেন, উনি আসুক। উনি না আসলে তো আমি বলেও লাভ নেই, হ্যাঁ, উনি আসতে আবার বলতেও হবে। উনি আসতেছেন, ওনাকে আনতে আমার দিই। সময় আছে। কমেন্ট বক্সটা দুজনের বক্তব্য শেষ হওয়ার পর কার প্রশ্ন থাকলে এটা মানে দিলে ভালো হয় আর কি। এটাই, আপনার বক্তব্য শেষ হওয়ার পর কমেন্ট বক্স খুলে দেবো, কার প্রশ্ন থাকলে করুক, সমস্যা নেই। একই সাথে মেসেজ দেওয়া, পড়া এবং শোনা একসাথে পসিবল না, আমরা এটা জানি ভালো করেই যে আমরা একসাথে আমরা বক্তব্য কনসালটেশন দিতে পারি তাকাই না। না। হ্যাঁ, একসাথে 2 দিকে কনসালটেশন দিতে পারি না, আমাদের দ্বারা সম্ভব হয় না। হয় আমরা শুনবো আর না হলে মেসেজ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সিট খুলে দেন প্লিজ, মানে একটা সিট খালি করে দেওয়া যাবে, স্পেস। হ্যাঁ, অবশ্যই, কেন না। হ্যাঁ, রাহুল দা আসেন। ওকে, রাহুল দা, এটা হচ্ছে গিয়ে wait, আমি বলি, এখানে কেউ ব্লক দেয় নাই, কোনো কিছু না। এখানে কিছু শব্দ আছে, যে শব্দগুলো না, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা পড়ে যায় আর কি, এআই সিস্টেম এখানে কম্বিনেশন করা আর কি, সেই জন্য এই ইউজ না করাটা ভালো। যে বারবার আপনি এই যে আর এই যে ব্যাপারটা, এটা, তারপরে এই যে মাকারে মা ডার, এই যে ব্যাপারটা, এরকম আর কি শব্দগুলো ইউজ করলে সমস্যা হয়। I think it's problematic. হ্যাঁ, বলেন ভাই। আপনার সময় 2 মিনিট ছিল, তো এগুলা একটু মাথায় রেখে, মানে এগুলা যখন বলবেন তখন একটু বানান করে বললেন, তখন আর সমস্যা হবে না আর কি। 2 মিনিট ছিল, আপনি বাকি এই 2 মিনিট শেষ করেন, তারপরে আমরা আরজু ভাইয়ের কথা শুনবো আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে এই ধরনের ইভিল জিনিসগুলি যদি থাকে, তাহলে একটা গড কখনো গ্রেটেস্ট কনসেপ্টেবল বিং হতে পারে না। এবং আমরা জানি ইন থিওলজি, যেখানে ধর্মীয় দর্শন নিয়ে কথা বলা হয়, সেখানে গডকে সবসময় গ্রেটেস্ট কনসেপ্টেবল বিং বলে মানা হয়, গডকে সব থেকে বেশি গ্রহণযোগ্য একজন সত্তা হিসাবে মানা হয়। তো আমি এখানেই বলে আমার বক্তব্য শেষ রাখছি, যদিও আমি ফ্লোটা আমার নষ্ট হয়ে গেছে। না, আমি এখানেই শেষ করছি। আশা করি আমার প্রতিপক্ষ আমার এই আর্গুমেন্টটাকে আশা করি খণ্ডন করবেন, এবং প্রতিপক্ষকে আমি অভিনন্দন জানাচ্ছি, মিস্টার আরজু, যে আমার সাথে আজকে সময় দেওয়ার জন্য। এই অভিনন্দন না, সরি, থ্যাঙ্কস বলছি। সরি, মাই মিস্টেক ভাই, কিছু মনে করবেন না আরজু ভাই। এবং একটা এই প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়া, যেখানে আমরা দুজন সুস্থভাবে আলোচনা করতে পারবো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, দর্শকগণ এবং এই প্ল্যাটফর্মে যে কজন লোক রয়েছেন সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, মিস্টার আরজু, এবার আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জি, ধন্যবাদ রাহুল দা, আপনার নির্ধারিত সময়ের ভিতরেই আপনার আলোচনাটা আপনি শেষ করেছেন খুব সুন্দরভাবে, আমরা উপভোগ করেছি। আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আরজু ভাই তো নিশ্চয়ই জানেন এখানের যে রুলস রেগুলেশন গুলা, এগুলা মেনটেন করে অবশ্যই কথা বলবেন। আরজু ভাই, আপনি আবার ফিকে দেন, কারণ এখানে 2 মিনিট হয়ে গেছে, তো ফিকেটা কেটে আবার দেন। অবশ্যই আমি আপনার সাথে পিকেটাই দিব, সেই জন্য আর কি আগের কথাগুলো বলে নিচ্ছি যে আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন, আমি এখনই পিকে লাগিয়ে দিচ্ছি। দাঁড়ান। জি আরজু ভাই, আপনার টাইম, সময় শুরু। ধন্যবাদ সম্মানিত মডারেটর এবং অডিয়েন্স, যারা মুসলিম এবং অমুসলিম সকলের প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি রইল ইসলামিক অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আগেই বলেছিলাম যে আমি সর্বপ্রথম আমি ওনার বক্তব্য নোট করছি, কিন্তু ওনার বক্তব্য এখন খণ্ডন করব না, তবে একটা খণ্ডন না করলে কেন জানি আমার বক্তব্যটার স্পিরিট বাড়বে না। হ্যাঁ, শুরুতে রাহুল দা নিজেকে নাস্তিক হিসেবে আজকে প্রেজেন্ট করলেও তিনি শুরুতে বলছিলেন নমস্কার,
আমি সাধারণত ভাবে বুঝতে পারলাম যে উনি আসলে হিন্দু ধর্মের প্রতীক নিয়ে চলেন, বা বৌদ্ধ কিংবা জৈন ধর্মের প্রতীক নিয়ে এখনো চলেন। নমস্কার, উনি আসলে নাস্তিকতার আলোকে কোন একটি শব্দ ব্যবহার করলে ভালো হতো, যেহেতু নাস্তিক নো হ্যাভ গড। নমস্কার শব্দটি কিন্তু গড কনসেপ্ট যারা লালন করে তারা হচ্ছে হিন্দু বা জৈন, এবং কি যারা আছেন তারা অন্যান্য ধর্মের অবলম্বীদের একটা প্রতীক নিয়ে উনি আসছেন। তো আসলে ওনার বাস্তবতা এবং দাবিটার পক্ষেই উনি বিপক্ষে শুরু করেছেন। সেটা একটা কেমন জানি একটা, মানে আমি দাঁড়াইলাম নৌকা মার্কা কিন্তু বোট চাইতেছি ধানের শীষ মার্কা, হ্যাঁ। তো এইটা একটা মানে কি কন্ট্রাডিক্টরি মনে হলো আর কি। যাই হোক, উনি নমস্কার দিয়ে শুরু করছেন। তো আজকে যেহেতু আলোচনা হচ্ছে সৃষ্টিকর্তা পক্ষে, আমি বিপক্ষের সম্মানিত রাহুল, নাস্তিক বন্ধু রাহুল দা, কিছু মনে করবেন না। আমি কিন্তু আমার এই ডিবেটটাকে আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে এটা ফেসবুকে ছাড়ার জন্য আমি আপনাকে সংবোধন করতে, যেহেতু আপনি আমাকে মুমিন আরজু বলতে পারেন, কিন্তু আমি আপনাকে বরাবরই নাস্তিক, যেহেতু আপনি অ্যাথিজম লালন করেন, সেহেতু আমি নাস্তিক রাহুলই বলতে হবে, যেহেতু এটা একটা প্রচারের বিষয় আছে, হ্যাঁ। তো সর্বপ্রথম আপনি নমস্কারটা কেন করলেন সেটা আমি জানতে চাচ্ছিলাম। এটা আরেকটা হচ্ছে যে কি, শুরুতে সম্মানিত মডারেটর বললেন যে পৃথিবীতে 4300 ধর্ম আছে, আমরা কোনটার দিকে একটা এলিগেশন নিয়ে আসলেন। আসলে 4300 ধর্ম থাকলেও ইসলাম নিজেকে ধর্ম হিসাবে সাবমিট করে না। ইসলাম বলে যে নিজেকে আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীন। হ্যাঁ, তো দিন হচ্ছে জীবন ব্যবস্থা, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ওম টু ড্রোম, আমার জীবনের যত গাইডেন্সের প্রয়োজন সেটার নাম ইসলাম। আর ইসলাম আর ধর্মগুলা কিন্তু এক না। জি ধন্যবাদ। এই দুইটি শব্দ খণ্ডন করে আমি আমার মূল আলোচনা যাচ্ছি। আমি সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই কথা বলবো। আমি শুরুতে বলে নিচ্ছি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাক্তা ইয়া রাব্বুল আলামিন। নাস্তিক বন্ধুদের জন্য আমি কোরআনের একটি আয়াত ব্যবহার করব, সেটা হচ্ছে সূরা ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আলাইহি আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলান। তারা হাওয়ার উপরে নিজেকে বিরাজমান করে। হে পৃথিবীর হে রসুল, আপনি কি দেখেছেন যারা নিজেদের মন মস্তিষ্ক প্রসিত নলেজটাকেই তারা আসলে নিজের খোদা বানিয়ে ফেলছে, অর্থাৎ আল্লাহকে তারা নিজেদের সিদ্ধান্তকে, আল্লাহ বাদ দিয়ে এখন নিজের সিদ্ধান্তকে নিজের জন্য খোদা বানিয়ে ফেলছে। তো এদের অবস্থা কি হবে, সেই অবস্থাটুকুর জন্য কোরআনে কারিমে বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও আজকের কনসেপ্ট হচ্ছে সৃষ্টিকর্তা, এখানে কোরআন নিয়ে আমি কথা বলবো না। তবে আমি একজন মুসলিম হিসেবে কোরআন থেকে তেলাওয়াত করাটাই আমার শ্রেয়। সেজন্য আমি আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ পৃথিবীতে, আল্লাহ গড ভগবান যীশু খ্রিস্ট যত মানুষে সৃষ্টিকর্তাকে মানে, আমি তাদেরই প্রতিনিধি। এককভাবে কোনো মুসলমানদের হতে পারছি না, কারণ হচ্ছে সৃষ্টিকর্তা আছে কি নাই, বিষয়টা হচ্ছে এই দিকে। তো আমার ভাই নাস্তিক বন্ধু রাহুল ভাই যে আর্গুমেন্ট গুলো আনছেন, সেগুলো আসলে একটা একেবারে বাচ্চা সুলভ আর্গুমেন্ট, আমি যতটুকু বুঝলাম আর কি। তো সেগুলা ইন্টারেক্টিভের সময় আমি তুলে ধরবো, উনি সেগুলা খণ্ডন করতে পারবেন। আর এই পর্যায়ে আমি ওনার গুলো খণ্ডন না করে সরাসরি গড কনসেপ্টটা কি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রথমত কথায় কথা নাস্তিক বন্ধুরা প্রমাণ চান, কিন্তু কোনো মুসলমান কি নিজেদেরকে বলে যে আমি প্রমাণ? মুসলমান যেটা দাবি করে সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের প্রমাণ চাওয়া এটা একটা নিতান্ত একটা বোকামি। মানে বিশ্বাস এই জিনিসের প্রমাণ চাওয়া আরেকটা বোকামি। এটা আমাদের নাস্তিক বন্ধুদের হয়তো বা কি জন্য, কোন কারণে সেটা বলেন, যে কেউ যখন বলে যে আমি বিশ্বাস করি, তখন বলে যে বিশ্বাসের প্রমাণ কি, মানে বিশ্বাসের উপরে প্রমাণ চাওয়া। এটা ফেলাসি ছাড়া আর কিছু না। কারণ বিশ্বাসের সঙ্গে নাস্তিক বন্ধুরা জানেন না তা না, বিশ্বাসের সঙ্গে ওনারাও জানেন। এখন কথা হচ্ছে যে মুসলমানরা বিশ্বাস করে, পৃথিবীতে যত 1000 কোটি 800 কোটি মানুষ বসবাস করলেও সবাই যারা গডকে মানে তারা গডকে বিশ্বাস করে। বিশ্বাসের কি, এখন নাস্তিক বন্ধুর একটা প্রশ্ন থাকতে পারে যে বিশ্বাসের ভিত্তিটা কি? যেহেতু উনি দাবি করছে আমি বিশ্বাসী, তাহলে আসবে বিশ্বাসের ভিত্তিটা কি? জি, বিশ্বাসের ভিত্তি হয়ে সম্পর্কে গড কনসেপ্ট নিতে গেলে আমরা গডের যতগুলো যুক্তি দেখি বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে, সেটা হচ্ছে আফাকি যুক্তি এবং আনফুস যুক্তি, অর্থাৎ হচ্ছে বিশ্ব সৃষ্টি এবং আপনি নিজে একজন সৃষ্টি। এই সৃষ্টির দিকে তাকালেই বোঝা যায় যে উপলব্ধি আছে। এখন আমরা দেখতেছি যে 2014 সালে আমাদের নাসা বিজ্ঞানীরা যেটা দাবি করলেন যে 2016 সালে তারা দাবি করলেন যে পৃথিবীতে আছে যেটা, সেটা হচ্ছে প্রিয় ভাই আমার একটু ইয়েটা খুলে দিবেন, একটু 1 মিনিট, আমি একটা জিনিস ছাড়বো এখানে, সেটা আমি একটু এখানে দিতে হবে। আমার মিউট অপশনটা 1 মিনিটের জন্য, মেসেজ অপশনটা খুলে দিবেন, একটা ছবি ছাড়বো এখানে, হ্যাঁ।
জি জি, ধন্যবাদ সম্মানিত মডারেটর। আমি একটা ছবি ছাড়তেছি, আপনারা এটার সাথে একটু একটু নজর রাখবেন। এই ছবিটা আমি নিজে অবশ্য বানাইছি, কারণ আমি এই ছবিটাকে বানাতে বাধ্য হয়েছি। আপনারা একটু ছবিটার দিকে খেয়াল করলে আমার আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। উম, জি, এই যে ছবিটা আপনি বন্ধ করে দিতে পারেন। সরি, তিনটা ছবি দিচ্ছি, আরেকটা ছবি দিলেই মোটামুটি, আচ্ছা ওইটা আমি ছবি দেওয়া লাগবে না, আপনি মেসেজ অপশনটা ইয়ে করেন, ছবিতে একটু টাচ করেন সবাই। আজকের নাসা বিজ্ঞানীরা বলতেছেন যে পৃথিবীতে যত আমরা আমাদের সৃষ্টি জগৎ যা দেখতেছি তার ভিতরে হচ্ছে ডার্ক এনার্জি, আপনারা মার্কিং এর বাহির অংশটা দেখবেন, এটা হচ্ছে ডার্ক এনার্জি 73%। নাসা বিজ্ঞানীরা বলতেছেন যে ডার্ক ম্যাটার হচ্ছে 23%, 23। তো 23 আর 23, এইটা কি ডার্ক এনার্জি? মানে আমি ডার্ক শব্দটার মূল অর্থ যদি এক কথা বলি সেটা হচ্ছে আমি জানি না, কিন্তু এর উপলব্ধি আমি বুঝতেছি, এটা যে আছে এটা উপলব্ধি, বাট এটা কি আমি জানি না। ডার্ক ম্যাটার 23%, এটা কি আছে? আছে, এটা আমার উপলব্ধি, কি জানি না। হিলিয়াম এবং হাইড্রোজেন হচ্ছে 3.4%, এটা আসলে শব্দটা হবে 3.6%। এটা কি? এটা ওনারা জানেন না। তাহলে জানেন কি? 0.4% পৃথিবীর, অর্থাৎ আমাদের এই যে লাল লাল চিহ্ন দিয়ে আমি কিছু লাল গ্রিন চিহ্ন দিছি সাদা দাগের ভিতরে, এটাকে আমি মনে করি যে বস্তু জগৎ। এটা হচ্ছে আমাদের এই সৃষ্টি, মহা সৃষ্টি জগৎটা হচ্ছে এটাই। হ্যাঁ, আমরা যতটুকু এর বাহিরে আমি যেতে পারতেছি না। রাহুল দার হাতে যে মোবাইলটা আছে, অবশ্যই এই মোবাইলটা যদি উনি রাখেন, এই মোবাইলটা যদি ওনার, এটাকে একটা সৃষ্টি ধরি আর কি, এটাকে একটা সৃষ্টি ধরলে রাহুল দাকে যদি জিজ্ঞেস করি, রাহুল দা মোবাইলটা যিনি বানাইছেন তিনি কি এই মোবাইলের ভিতরে তাকে খুঁজলে পাওয়া যাবে? উত্তর হবে না। এই মোবাইলের ভিতরে ওনাকে, এই মোবাইলের কারিগর যিনি, তাকে খুঁজলে এই মোবাইলের ভিতরে পাওয়া যাবে না। উত্তর এটাই। তো যেহেতু মোবাইলের সৃষ্টিকর্তা মোবাইলের ভিতরে থাকে না, সেজন্য উনি মনে করছেন যে কি মোবাইলে কোনো সৃষ্টিকর্তা নেই। ঠিক আমাদের মহা বিশ্বজাগতিক সৃষ্টির ভিতরে আমরা যতটুকু দৃশ্যমান, এটা হচ্ছে মহান সৃষ্টির মাত্র 0.4 আমাদের দৃষ্টি সীমার ভিতরে আছে, তাও কিছু কিছু অংশ বিশাল টেলিস্কোপের মাধ্যমে দেখতে হয়। তার মানে সৃষ্টিকর্তা কিন্তু সৃষ্টির ভিতরে থাকে না, সৃষ্টির বাহিরে থাকে। এখন রাহুল দা সৃষ্টির ভিতরেও তালাশ করা সম্ভব না। রাহুল দা এবং নাস্তিকদের সৃষ্টিটাকে কমপ্লিটলি যাচাই বাছাই করা সম্ভব না, কারণ সৃষ্টির অতটুকু নলেজ থাকে না স্রষ্টার তুলনায়। তাহলে সৃষ্টির, যেহেতু আমি সৃষ্টি জগৎটাকে ভালো করে অ্যানালাইজ অবজারভেশন করা সম্ভব না, সেক্ষেত্রে আমি কিভাবে দাবি করি যে সৃষ্টিকর্তা নাই? একটা কিছু দাবি উনি করছেন, যে দাবিগুলো আসলে আমার কাছে বাচ্চা শুধু প্রাইমারি লেভেলের দাবি মনে হলো। যাই হোক, আমি ওগুলাই খণ্ডন করব অল্প সময়ের ভিতরে, যেহেতু ওনার দাবিটা এত বেশি বড় না। এবার আমরা আসি, রিসেন্টলি বিজ্ঞানের আপডেট একটা বই, সেটা হচ্ছে গড ইকুয়েশন বই। এটা বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী মিসিউ কাকু, অর্থাৎ স্টিফেন হকিং এর পরে মিসিউ কাকু হলো শ্রেষ্ঠত্বের অর্জন করে আছেন। সেই পদার্থ বিজ্ঞানী মিসিউ কাকুর, তিনি তার বইয়ের গড ইকুয়েশন বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় এমন একটি কথা তুলে ধরেছেন যে আসলে তার ভাষায় সমীকরণটি হলো, অর্থাৎ স্ট্রিং থিওরি, থিওরি অফ এভলিউশন বা এভরিথিং, থিওরি অফ এভরিথিং, এটা আইনস্টাইনের ইউনিফাইড ফ্রি থিওরি বা একীভূত ক্ষেত্র তত্ত্ব যেটাকে বলা হয়। এই ক্ষেত্র তত্ত্বটা হচ্ছে ঈশ্বরের মন গড়ার ক্ষমতা উনি বুঝতে পারবেন। আমার কথাটুকু একটু বুঝবেন। আইনস্টাইন বলছেন, আর আইনস্টাইনের কথাটাকে মিসিউ কাকু গড ইকুয়েশন বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় এভাবে উল্লেখ করছেন যে এই যে উনি সৃষ্টিকর্তা আছেন বিদায়, এখন সৃষ্টিকর্তার মন বুঝার জন্য তার কাজের পরিধি, নীতি, নৈতিকতা, মোরালিটি এবং গোটা বিশ্ব জগৎকে পরিচালনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা বোঝার জন্য তিনি, আইনস্টাইন এবং আমাদের মিসিউ কাকু, তারা আবিষ্কার করলেন যে স্ট্রিং থিওরি। তাহলে আমরা বুঝতে পারতেছি গোটা বিশ্বের বিজ্ঞানের উপরে যারা আইডল, তারা কিন্তু সৃষ্টিকর্তা একজন যে আছেন এটা তারা মেনে নিয়েই তারা সৃষ্টিকর্তার মন বোঝার চেষ্টা করতেছেন। তাহলে আমার নাস্তিক বন্ধুদের অল্প জ্ঞান না থাকলে সৃষ্টিকর্তার বিষয়ে প্রশ্ন তোলাটা আসলে কেমন জানি একটা বৈপরীত্য।
গড ইকুয়েশন বই পৃষ্ঠা নাম্বার 16 মাঝখানে দেখবেন, খুব মাঝখানে মহাবিশ্ব হলো সিম্ফনি, যা আইনস্টাইনের লেখায় উল্লেখ করা হয়েছে ঈশ্বরের মন মহাজাগতিক। দেখেন, ঈশ্বরকে তারা সামনে রেখে সামনে হাঁটতেছে, অর্থাৎ মাইনাস না প্লাস, বাট ঈশ্বরের কারুকলাম কার্যক্রম ক্ষমতাকে বোঝার জন্য তাদের প্রচেষ্টার অন্ত নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের তারপরে আপনারা চাইলে একাধারে 16 নম্বর পৃষ্ঠাটা পড়লে আরো কিছু পাবেন, যে কৃষ্ণ গহ্বর সম্পর্কে তাদের কিছু টাইম টেবিল করা কি সম্ভব, তারপরে মহাবিশ্ব থেকে সম্পূর্ণ সবকিছু সৃষ্টিকর্তাকে বোঝার জন্য। এখন কথা হচ্ছে যে কি, উপলব্ধি এক ধরনের প্রমাণ, এটা এবং সলিড প্রমাণ, যেটা আমি আগে ছবিটাতে দিছি যে ডার্ক এনার্জি বিজ্ঞানীরা উপলব্ধি করেন, কিন্তু এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা দেখাও যায় না, বিশাল আকারে টেলিস্কোপের মাধ্যমে তা সম্ভব না। ডার্ক ম্যাটার অদৃশ্য, ডার্ক এনার্জি কি, ডার্ক এনার্জি হলো অদৃশ্য শক্তি, একটা শক্তি আছে। ডার্ক ম্যাটার একটা বস্তু আছে, বাট এটা কি জানি না। তাহলে আমাদের সৃষ্টি জগৎ থেকে যেহেতু আমরা বের হতে পারতেছি না, অতটুকু নলেজ আমাদের নাই, অতটুকু যান্ত্রিক ব্যবস্থাও নাই, আর সম্ভাবনা 0%। আমাদের সৃষ্টি জগতের বাহিরে গিয়ে সৃষ্টিকর্তাকে দেখা, এখন সৃষ্টিকর্তা আছেন, ওনার না দেখার কারণ কিন্তু সৃষ্টিকর্তা নাই, এটা প্রমাণিত নয়। এখন কথা হচ্ছে যে কি, বিশ্বাসের ভিত্তি কি, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনাকে বলা হয়েছে যে আপনি দেখেন, দেখতে থাকেন, আপনি বিশ্ব জগৎ সৃষ্টির নমুনা সম্পর্কে একটু বুঝেন, যেটা হাইজেনবার্গ করেছিলেন। তাহলে আপনি সৃষ্টিকর্তা বিষয়ে যে কমপ্লেনটা আনছেন, সেটা আমি পরবর্তীতে খণ্ডন করব। স্টিফেন হকিং তার দ্য গ্র্যান্ড ডিজাইন বইতে দাবি করেন যে ধর্ম দর্শন বাদ এখন সব আমরা জানি। মিসিউ কাকু বলেন যে ফিজিক্স অফ দ্য ফিউচার বইতে তিনি বলেন যে ধর্ম দর্শন ইতিহাস রাজনীতি ও অর্থনীতির সাহায্যে বিজ্ঞানকে উন্নত সমৃদ্ধ করা যায়। দেখেন, একজন নাস্তিক বিজ্ঞানীর বক্তব্যকে আরেকজন বিজ্ঞানী খণ্ডন করে দিতেছে। একই বইতে বিজ্ঞান ধর্ম একে অপরকে বন্ধু হিসাবে উল্লেখ করেন। মানে ফিজিক্স অফ দ্য ফিউচার বইতে ধর্মকে, যেটাকে ধর্ম 4300 ধর্ম করে নাস্তিক ভাইদের মুখে ফেনা থাকে, এখন মিসিউ কাকু বলতেছেন তার একই বইয়ে ফিজিক্স অফ দ্য ফিউচার বইতে যে বিজ্ঞান ধর্ম একে অপরের বন্ধু, পরিপূরক। এটা আসলে আমাদের নাস্তিক বন্ধুরা দাবি করবেন না, যদি ওনারা নিজেদেরকে বিজ্ঞানের আপডেট ভার্সন মনে করে। 1941 সাল আলবার্ট আইনস্টাইন তিনি তার সায়েন্স ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন নামক সম্মেলনে তিনি বলেছিলেন যে সেম একই কথা, যেটা বিজ্ঞান ধর্ম হচ্ছে একে অপরের পরিপূরক। এবার আমরা আসি, স্টিফেন হকিং বলেন যে স্রষ্টার প্রয়োজন নেই, বিশ্ব জগৎ চলে পদার্থ বিজ্ঞান, যেটা আমাদের বন্ধু রাহুল দা একটু আগে বলে গেছেন, স্রষ্টার এই কোয়ালিটি না থাকলে স্রষ্টা নাই। এটা আসলে একটা কোনো জিনিসের মানদণ্ডমূলক আর্গুমেন্ট না। কাকু এই নাস্তিক স্টিফেন হকিং এর মতের বিরুদ্ধে গিয়ে বলছেন, কাকু দাবি করছেন যে আমরা সূত্রগুলো, মানে স্টিফেন হকিং দাবি করছেন যে স্রষ্টার প্রয়োজন নেই, বিশ্বজগৎ চলে পদার্থ বিজ্ঞানের নিয়মে। মিসিউ কাকু বলেছেন যে আমরা সূত্রগুলো আবিষ্কার করি, অর্থাৎ ওই নিয়মগুলো আমরা আবিষ্কার করতে পারছি, বাট সূত্রগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা আসছে এটা আমি জানি, কিন্তু কিভাবে আসলো, কে বসায় রাখলো, সেটা আমরা জানি না। এখানে একজন আস্তিকের ওই যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা কি ভেবে দেখবে না, এখানে একজন মুমিন বিশ্বাসী ভেবে দেখেন যে এই সূত্রগুলা কোথা থেকে আসলো, যিনি দিয়ে গেলেন তিনি তার স্রষ্টা। উপরে উল্লেখিত যে হকিং আরো বলে, এই কথাগুলো যখন হকিংকে জিজ্ঞাসা করা হলো যে সূত্রগুলা কে দিয়ে গেল, তিনি বললেন জানি না। কারো জানা না জানার বিষয় কিন্তু গড নাই, এইটা আসলে ম্যাটার করে না। হ্যাঁ, তার জ্ঞান স্বল্পতা সে জানেন না। নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বইতে 4টি বই হচ্ছে মিসিউ কাকুর বেস্ট সেলার হিসাবে, কিন্তু এক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমস এর ভিতরে নাস্তিক মিসিউ কাকুর একটা বইও বেস্ট সেলার হিসাবে স্থান পায়নি। তাহলে জ্ঞানের দিক থেকে কে সেরা? কাকু 2016 সালে যেটা দাবি করেছেন বিজ্ঞানের যত বই আছে সবই ভুল, অর্থাৎ সকল বিজ্ঞানের বই, ফিজিক্সের বই ভুল। এখন কথা হচ্ছে যে কি, কিসের জন্য ভুল? যদি বিজ্ঞানের বইগুলোতে লেখা থাকে, বিজ্ঞানের সকল বইয়ে লেখা হয়েছে যে বিশ্ব জগতের সবকিছু পরমাণু দিয়ে গঠিত, এই কথাটি যে এই বইয়ে আছে সেই বইটি ভুল। তার মানে এত বছর ধরে বিজ্ঞানের দোয়া দিয়ে নাস্তিকতাকে আপডেট করার কারণ যেটা বলতেছেন,
বিজ্ঞানের সকল বইয়ে ভুল, বর্তমান আপডেট। এটা এটা রিসেন্টলি 2014 সালে, সরি 2016 সালে এই কথাটুকু দাবি করেন মিসিউ কাকু। আচ্ছা, দ্য আমেরিকান বই দেখেন বিজ্ঞান কতটুকু 2 নাম্বারই করে। দ্য আমেরিকান, এটা লিখছেন নাস্তিক বাংলাদেশে জাফর ইকবাল স্যার। জাফর ইকবাল স্যার লিখেছেন যে এটার 79 নাম্বার পৃষ্ঠার ভিতরে বলছেন যে এখন বিজ্ঞানীদের এমন দুরবস্থা, উনি আমেরিকাতে ঘুরতে গেছেন, সেখানে দেখলেন যে কি মানে কমপ্লিটলি বিজ্ঞানীরা টাকা দিয়ে, কোন কোম্পানি বিজ্ঞানীদেরকে টাকা দিয়ে আর ভুল রেজাল্ট নেয়, এটা নিয়ে খুব আপসেট উনি। তার মানে বিজ্ঞানকে আমরা শতভাগ বিশ্বাস করতে পারতেছি না, বিজ্ঞান টাকা খেয়ে ভুল সিদ্ধান্ত দিতে পারে। আর এই বইটি দ্য আমেরিকান বইয়ের 79 নম্বর পৃষ্ঠা, বুধবার 21 তারিখে ডেইলি নিউজের আমেরিকার ভিতরে আসছিলেন, উনি ওই তথ্যটা ওনার বইয়ে কাউন্ট করে দিচ্ছেন। এখন হচ্ছে যে কি আচ্ছা, আরো কিছু তথ্য আমি দেব। সৃষ্টিকর্তার গুণাবলী এক জিনিস, আর সৃষ্টিকর্তা আছে কি নাই। আজকে আমার বন্ধু রাহুল ভাই তিনি সৃষ্টিকর্তার গুণাবলী নিয়ে প্রশ্ন করছেন। গুণাবলী দিয়ে কাউকে আপনি আন্ডার এস্টিমেট করাটা আপনার নলেজ ঘাটতি থাকতে পারে, আর হয়তোবা আপনি বাড়তি করার লক্ষ্যে আসছেন নাকি সৃষ্টিকর্তাকে প্রশ্নবিদ্ধ করতে আসছে, সেটা আমি জানি না, খণ্ডন করব খণ্ডনের সময়। এখন কথা হচ্ছে যে কি সৃষ্টিকর্তার আমাদের আজকে ডিবেট হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে কি নাই। এখন সৃষ্টিকর্তা আছেন, আপনি দেখতেছেন না, আপনি জানতেছেন না, আপনার কাছে প্রমাণ নাই, এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু আজকে আপনি পুরো আলোচনাটা চলে গেছেন যে সৃষ্টিকর্তার গুণাবলী, কোয়ালিটি, এটা নিয়ে রে। তো আমি যেহেতু খণ্ডন পর্বে আপনারগুলা খণ্ডন করব, সেই জায়গা থেকে আমিও চেষ্টা করব। এখন সৃষ্টিকর্তার ধারণা, মায়ের পেটে থেকে কেউ যেমন বুঝতে পারে না যে আমি মায়ের পেটে আছি, সৃষ্টিকর্তার সৃষ্টি জগতের ভিতরে থেকে, সৃষ্টিকর্তার রহমতের ভিতরে থেকে কেউ বুঝবে না যে আমি সৃষ্টিকর্তাকে দেখতেছি। মায়ের পেটে থেকে যেমন মাকে অনুধাবন করা যায় না, মায়ের সৃষ্টি জগতের ভিতরে থেকে বাহিরে গিয়ে না গিয়ে আপনি কখনো সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন না। বাট প্রত্যেকটা চলাচল, রাস্তাঘাট, আপনার বডি স্ট্রাকচার তৈরি করা, আপনি আপনার ডিএনএটাকে সেট করতে পারেন নাই, আপনি আপনার চক্ষু, কর্ণ, নাসিকাকে সেট করতে পারেন নাই, যিনি সেট করেছেন তিনি কে, সেটা আপনি আমাকে আপনার খণ্ডনের সময় আপনি এটাকে প্রমাণ করবেন। আর পৃথিবীর সৃষ্টি যেহেতু হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে আমরা জানি, তাহলে সৃষ্টির স্রষ্টা একজন আছে কিনা, সেটা নাই আপনার কোন দাবিতে, সেটা আপনি বুঝাবেন। আর যেহেতু সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা না হলে সৃষ্টি কিভাবে হলো? আর সৃষ্টিকর্তা যদি না থাকে, আর ন্যাচারাল যেটা বলেন, সৃষ্টিকর্তা না থাকলে যদি এটাকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা ন্যাচারাল বলতে একটা আমার ডাউট আসার কথা ছিল, যেহেতু বিজ্ঞানীরা এখন দাবি করছেন যে সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিগ ব্যাং সৃষ্টি হয়েছে, তাহলে সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি হলো কিভাবে? আর বিজ্ঞান যেহেতু বলে যে বিগ ব্যাং এর আগে কি ছিল আমরা জানি না, বিজ্ঞান যেহেতু বলে সৃষ্টিকর্তা বিগ ব্যাং এর আগে কি ছিল আমরা জানি না, তাহলে আমি বলবো যে এই বিজ্ঞান নিয়ে আমরা কখনোই সৃষ্টিকর্তার মানদণ্ড আমরা তালাশ করতে যাব না, যেই বিজ্ঞান আমাকে বিগ ব্যাং এর আগে জানতে দেয় না। আর যদি বিগ ব্যাং এর আগে কি ছিল সেটা যদি আপনি আনতে পারেন, অবশ্য অটোমেটিকলি আপনার কাছে সৃষ্টিকর্তার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিজেই, হ্যাঁ আমি জানি, আপনি নিজেই সৃষ্টিকর্তার অস্তিত্ব, কারণ আপনার সৃষ্টি আমাকে উপলব্ধি দেয় যে এত সুন্দর হাত, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, যেখানে যা প্রয়োজন, যেভাবে আমি আমার মানুষটাকে পরিচালনা করতে পারি, এজ এ মানুষ হিসাবে সমাজে নিজেকে সাবমিট করতে পারি, সেই সম্পূর্ণ সবকিছু মেকানিজম দিয়ে যেহেতু আপনাকে সৃষ্টি করা হয়েছে, আর আপনার সৃষ্টিকর্তা যেহেতু আপনি নয়, তাহলে আমি বুঝতেছি যে আপনার সৃষ্টি দেখেই, আমি না, আপনি রাহুলের সৃষ্টি দেখেই আমি বুঝতেছি আমার উপলব্ধি, যেটা ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি কি অবস্থান সেটা বিজ্ঞানীরা জানেন না, কিন্তু উপলব্ধি করেন। আমি উপলব্ধি করতেছি আপনি নিজেই সৃষ্টিকর্তার সাক্ষ্যদাতা। জি ধন্যবাদ, খণ্ডন করব পরে। জি আরজু ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আপনার আলোচনা পেশ করেছেন এবং নির্ধারিত সময়ের ভিতরেই আপনার আলোচনা সংক্ষিপ্ত করে ভাবে প্রকাশ করেছেন। আচ্ছা রবিল ভাই একটু মিউট খুলেন। রাহুল দা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন তো 20 মিনিট, তাই না?
আহ, সেটা আর্য ভাইকে জিজ্ঞেস করে নেন যে কিরকম করে এগোবে। আরজু 20 ভাই মিনিট একটু 20 মিনিট বলবেন। তো নাকি 15 মিনিট 15 মিনিট আর্য ভাই? এখন হবে খণ্ডন। আমার যেটা নোট হয়েছে, হয়তো বা আমি বেশি প্রশ্ন করি না, আপনি খণ্ডন করবেন নাকি আবার আলোচনাই করবেন? না, আমি আপনাকে খণ্ডন করবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে উনি 15 মিনিটে খণ্ডন করবে, আর ওনার প্রথম স্টেজের গুলো আমি আমার 15 মিনিটে খণ্ডন করব। জি। ঠিক আছে, ধন্যবাদ আরজু ভাই। রাহুল দা, আপনাকে এখন 15 মিনিট সময় দেওয়া হবে। 15 মিনিটের ভিতরে আপনি আরজু ভাইয়ের যে আর্গুমেন্ট গুলা বা যুক্তিগুলা উনি প্রকাশ করেছেন সেগুলা হুম খণ্ডন করার সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ। আমি এখন পিকে দিচ্ছি। আর আমি একটু অনুরোধ করব রাহুল দা, যে এই শব্দগুলা ইউজ করলে আপনি পড়ে যেতে পারেন, এগুলা ইউজ করবেন না। যদি করতে হুম হয় হুম, তাহলে বানান করে পড়বেন। হ্যাঁ, যেমন হওয়া তো একটা আচ্ছা বা ঠিক আছে। এইরকম আর কি। এটা সময়, কারণ হচ্ছে কি ইমো, এটা কমিউনিকেশন বোর্ড, তারা কখনো চায় না যে এই কমিউনিকেশনটা মানে পোলাইটলি সবার মধ্যে থাকুক। এমন কথা আমরা না বলি যাতে আমাদের মধ্যে সমস্যা হয়, এটা ইমো বোর্ডও চায় না। সো এটা একটু মাথায় রেখে কথা বলবেন প্লিজ, কাইন্ডলি। হুম, ঠিক আছে, তো আপনার 15 মিনিট সময়, ইওর টাইম স্টার্ট নাও। হ্যাঁ, তো যেটা খুবই সুন্দর, মিস্টার আরজু অনেক কথাই বললেন। তিনি বললেন যে বিজ্ঞানের এই বিজ্ঞানী সেই বলেছে, এই বিজ্ঞানী সই বলেছে, ওই বিজ্ঞানী সেই বলেছে। খুবই সুন্দর কথা, কিন্তু আরজু ভাই হয়তো এটা জানে না যে বিজ্ঞান কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। বিজ্ঞানের মধ্যে সবসময় একটা পিয়ার রিভিউড জার্নাল একটা আনতে হয় এবং তার উপর সায়েন্টিফিক কনসেনসাস দেওয়া। হ্যাঁ, এবং আমি এই বলি সায়েন্টিফিক আমি বলি 1টা মিনিট আপনার সময় নষ্ট করি। আপনি যা কিছু না না বলবেন প্লিজ, সহজ বাংলা বলবেন, শ্রোতাদের উদ্দেশ্য আমি রেখে, কারণ আমি দেখেন সব সবগুলা বুঝিয়ে দেবো, বাংলা বলার চেষ্টা করছি। আমি সব বুঝিয়ে দেবো, চিন্তা নেই, জি জি, আমি সব বুঝিয়ে দেবো। আরজ ভাই, আপনার কথার সাথে আমিও সহমত। রাহুল দা, আপনি ইংলিশ ওয়ার্ড ইউজ করেন, কিন্তু এখানে অডিয়েন্সের মান এবং দিকে খেয়াল রেখে কথা বলবেন আর কি। যেমন যদি ইংলিশ বলতে হয়, আপনি ওটা বাংলা পরে এক্সপ্লেনেশন করবেন আর কি। এটাই আমার আমি অনুরোধ। আমি এক্সপ্লেন করে দেবো, অসুবিধা নেই। জি, হুম ধন্যবাদ। আপনার কিন্তু 5 মিনিট আগে শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে এখানে 20 মিনিট দেওয়া হয়েছে। ঠিক আছে, স্টার্ট। হুম, ঠিক আছে। আহ তো ব্যাপার হচ্ছে যে যখন আমরা কথা বলি কোনো সায়েন্সের বিষয় নিয়ে, বিজ্ঞানের বিষয় নিয়ে, তখন কোনো বিজ্ঞানী কি কি বললো, কি কি মুখের কথা নিয়ে ভাবলো, কি কি মাথায় চিন্তা করে কোনো কিছু একটা বলে দিল, সেটাই বিজ্ঞানে অ্যাকসেপ্টেবল হয়ে যায় না। তার জন্য একটা পিয়ার রিভিউড জার্নাল হতে হবে এবং এবং সেখানে সায়েন্টিফিক কনসেনসাস থাকতে হবে। তো এই পিয়ার রিভিউড জার্নাল জিনিসটা কি? পিয়ার রিভিউড জার্নাল হচ্ছে এমন একটা জার্নাল যেটা প্রকাশিত হবে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রকাশিত হতে হবে। তার উপর এরপরে কি করবে, নানান বিজ্ঞানী, যত বিজ্ঞানের সেই রাইট অথরিটি, সেই সেম সেম অথরিটি মানে সেম বিজ্ঞানের শাখায় যত লোক রয়েছে, সমস্ত লোক তার উপর পরীক্ষা নিরীক্ষা করবে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর সেটা দেখবে যে সেই জিনিসটা সঠিক কি সঠিক না। সেটা সঠিক হলে তখন সেটাকে রাইট বলে গণ্য করা হবে এবং যখন একটা নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞানী এর উপর কনসেনসাস দিয়ে দেবে, এর উপর এটাকে সঠিক বলে ধরে নেবে, একটা যখন অর্ধেকের বেশি বিজ্ঞানী যখন এর উপর সঠিক বলে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তখন সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। বিজ্ঞান কোনো সময় অ্যাবসলিউট নলেজের উপর বেস করে হয় না, বিজ্ঞান সবসময় টেন্টেটিভ নলেজের উপর বেস করে হয়। টেন্টেটিভ নলেজটা কি? টেন্টেটিভ নলেজ সেই নলেজটা যেটা হচ্ছে পরবর্তীকালে পরিবর্তনশীল, পরবর্তীকালে আপগ্রেডেবল। পরিবর্তনশীল বলতে কি, আমরা ধরে নেন যে আমরা ধরেন পদার্থটা ভাঙতে ভাঙতে আমরা দেখলাম যে পদার্থের একটা ছোট ছোট ক্ষুদ্রতম কণা পাওয়া গেল, সেটাকে আমরা পরমাণু বললাম। কিন্তু সেটাকে ভাঙার মতো বা সেটাকে আরো ভাঙার মতো আমাদের কাছে কোনো রকম তখনকার সময় কোনো রকম মেকানিজম নেই, কোনো রকম কোনো যন্ত্রপাতি নেই। কিন্তু পরবর্তীকালে যখন যন্ত্রপাতি উন্নত হলো তখন দেখলাম সেটাকেও ভাঙা যায় এবং সেটারও আরো ভাগ রয়েছে। এরকম ভাবে বিজ্ঞান এগিয়ে চলে নাকি বিজ্ঞান কোনো সময় এরকম যে কোনো কেউ কিছু বললো বলে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়? এটা একসময় অ্যাকসেপ্ট করা হতো, কিন্তু পরবর্তীকালে এর মধ্যে অনেক কিছু সমস্যা দেখার ফলে, পরবর্তীকালে অনেক লোকে অনেক কিছু ভুলভাল বিশ্বাস করার ফলে এই জিনিসটাকে পুরোপুরি এভাবে তুলে দেওয়া হয় এবং তারপরে এই পিয়ার রিভিউ এবং সায়েন্টিফিক কনসেনসাস জিনিসটা আনা হয়। সায়েন্টিফিক কনসেনসাস তাকেই বলা হয় যেখানে বিজ্ঞানীরা তার উপরে সহমত পোষণ করে, পরীক্ষা নিরীক্ষার পরে সেটাকে সঠিক বলে গণ্য করে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। কোন বিজ্ঞানী কি বললো, কোন বই বেস্ট সেলার হলো, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোন রকম কোনো গুরুত্ব পোষণ করেন না। একটা লোক যদি এখন একটা যদি ভুতুড়ে গল্প লেখে, সেটাও বেস্ট সেলার হতে পারে, তা বলে সেটা কোনো সময় সত্যি হয়ে যায় না।
সব সময় সেই বিজ্ঞানের বইটা সব সময় সেই তার যে থিসিসটা রয়েছে সেই থিসিসটা তাকে শো করতে হবে, সেই থিসিসের ওপর সেই জার্নালের ওপর সেই তার লেখার ওপর সবসময় একটা রিভিউ চলবে। সেই রিভিউটা করার পর যখন রিভিউ বলতে তার উপরে সেটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেটাকে চেক করা হবে সেটা সঠিক কিনা, সেটা সঠিক হলে তখন সেটা অ্যাকসেপ্ট করা হবে। এরকম প্রচুর পরিমাণে জার্নাল পড়ে রয়েছে বাইরেতে, যেগুলি অ্যাকসেপ্ট হয়নি, সেগুলি পড়ে রয়েছে বাইরে পুরনো ও ধুলো মাখার অবস্থায়, সেগুলি অ্যাকসেপ্ট হয়নি। কোনো বিজ্ঞানী কোনো কিছু বলে দিলে সেটা সঠিক হয়ে যায় না, তার জন্য পিয়ার রিভিউ জার্নাল দরকার হয় এবং সেইটা তখনই অ্যাকসেপ্টেড হয়। যেমন আমার প্রতিপক্ষ মুমিন ভাই খুবই সুন্দর সুন্দর অনেক কিছু কথা বলেছেন যে বিজ্ঞানের নলেজ এত দূর হলে এটা কি করে বলতে, আমি বুঝলাম না এখনো পর্যন্ত তিনি ব্যাপার হচ্ছে যে কথা ছিল যে আমি প্রমাণ করব যে গড নেই, আমি সেক্ষেত্রে প্রমাণ করেছি যে লজিক্যালি ইটস নট পসিবল, এইটা সম্ভব নয়, এটা লজিক্যালি সম্ভব নয়। আমি সেটাকে প্রমাণ করেছি, যুক্তি দিয়ে এটাকে কখনোই সম্ভব নয় এরকম ধরনের একটা গড থাকা। কারণ গডের কনসেপ্ট যখন আসে, গডের নিয়ে যখন আলোচনা করা হয় তখন এইভাবে আলোচনা করা হয় যে গড এরকম ধরনের হবে এবং এরকম ধরনের গড কখনো পসিবল নয়, এরকম ধরনের গড থাকা সম্ভবই নয়। সেখানে গিয়ে দাঁড়িয়ে তিনি কিভাবে এই জিনিসটাকে বলছেন যে নাকি আমি এরকম করে বলছি। তিনি বলছেন বিজ্ঞান তুলতে তুলতে আমরা নাকি ফেনা তুলে ফেলি। হ্যাঁ, অবশ্যই বিজ্ঞান যেটা অ্যাকসেপ্ট করে সেটা যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করেই অ্যাকসেপ্ট করি এবং সেটা তখন অ্যাকসেপ্টেড হয়। তিনি বললেন নাকি এই জিনিসটাকে নাকি ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এই জিনিসটার নাকি কোন রকম কোনো ইয়ে পাওয়া যায় না, সেটা নাকি উপলব্ধি, এটাকে নাকি দেখা যায় না। তিনি হয়তো জানেন না হাবল টেলিস্কোপ দিয়েই সেটা প্রথম ক্ল্যাম্পস গুলি দেখা গেছিল, যেখানে ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার আছে সেটা বোঝা গেছিল। তিনি হয়তো জানেন না জিনিসগুলো, তিনি হয়তো ঠিক মতো পড়েন। যাই হোক, তার এই ব্যাপারে হয়তো খুবই শিশুসুলভ হয়তো এই নলেজটা রয়েছে, তিনি শিশুসুলভ অনেক প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমি আরো কথা রাখতে চাই। তিনি আরেকটা কথা বললেন, আপনার এই সুন্দর চোখ নাক এই জিনিসগুলো কিভাবে তৈরি হলো যদি হয়। ইভেন ইফ আই ডোন্ট নো, যদিও আমি না জানি যেটা কিভাবে হলো, যদিও আমার এই বিষয়ে অনেক কিছু আমাদের হয়তো নলেজ রয়েছে, এই বিষয়ে অনেক টেন্টেটিভ নলেজ আমাদের কাছে এখনো রয়েছে, ঠিক আছে, যে আমরা কিভাবে এভলিউশনের মাধ্যমে এসেছি সেই ব্যাপারে না অন্য ব্যাপারে আলোচনা করতে যাব। কিন্তু তা সত্ত্বেও আমি বলতে চাই, যদিও আমরা না জানি, আমি ওই ব্যাপারে আলোচনা করতে চাই না, আলোচনাটা অন্যদিকে চলে যাবে। যদিও আমরা না জানি তাতে কি যায় আসে, তাতে কি প্রমাণিত, তাতে কিচ্ছু প্রমাণিত হয় না। যদি কেউ বলে যে এটা কে তৈরি করলো তুমি এটা জানো না, তাই জন্য গড তৈরি করেছে, তাহলে সেটা আনওয়ারেন্টেড অ্যাজাম্পশন হয়ে যাবে, গড অফ দ্য গ্যাপস হয়ে যাবে। যেহেতু আমি জানি না, যেহেতু আমার এখানে নলেজ নেই, তার আগে কি ছিল আমি সেটা জানি না, সেটা কে করেছে, তাহলে গড করেছে, এটাকে বলা হয় গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি। তিনি আরেকটা কথা বললেন, বিশ্বাসের কোনো প্রমাণ, বিশ্বাসের প্রমাণ চায়। বিশ্বাস দুই ধরনের হয়, মিস্টার আরজু বা আমাদের মমিন ভাই হয়তো জানেন না যে বিশ্বাস দুই প্রকারের হয়। একটা বিশ্বাস যেটার কোনো প্রমাণ হয় না, সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস। আরেকটা বিশ্বাস যেটাকে প্রমাণ করা যায়, যেটা জাস্টিফাইড ট্রু বিলিফ হয়। বিলিফ যখন বলি, বিলিফের বাংলা হচ্ছে বিশ্বাস, ঠিক আছে। জাস্টিফাইড ট্রু বিলিফ যখন সেটা হবে, তখন সেটা নলেজ বলে গণ্য করা হয়, তখন সেটাকে জ্ঞান বলে গণ্য করা হয়। যেটা জাস্টিফাইড হবে, যেটার পিছনে আমরা জাস্টিফিকেশন দিতে পারবো, যেটার পিছনে আমরা প্রমাণ দিতে পারবো, লজিক্যালি হোক বা এম্পিরিক্যাল হোক। এম্পিরিক্যাল বলতে সেই প্রমাণ যেটা পর্যবেক্ষণ এবং আমরা ইয়ের মাধ্যমে পাই, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই, এটা দিয়ে বা কোনো লজিক্যাল ভাবে আমরা যে প্রমাণ করতে পারি এটা ঠিক, তখন সেই বিশ্বাসটা নলেজ হয়ে যাবে। যতক্ষণ সেই বিশ্বাসটা নলেজ হবে না, ততক্ষণ সেই বিশ্বাসটা অন্ধবিশ্বাস হয়ে থাকবে, যদি সেটা প্রমাণিত না করা হয়। যদি শুধুমাত্র অ্যাজাম্পশনের ওপর, শুধুমাত্র ধারণার ওপর যদি কেউ এটা বিশ্বাস করে, তাহলে সেটাকে অন্ধবিশ্বাস বলা হবে। যখন আমরা বলি এর পিছনে এটা জানি না, বিগ ব্যাং এর আগে আমরা কিছু আছে জানি না, মানুষ কিভাবে আসলো আমরা সেটা জানি না, বা ওই জিনিসটা এককোষী জীব তার আগে কি ছিল আমরা জানি না, দেন এই জিনিসটা পুরোপুরি ভাবে তাই জন্য গড রয়েছে যদি কেউ বলে, তাহলে সেটা গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি হয়ে গেল। তিনি বললেন যে বিশ্বাসে প্রমাণ চাওয়াটা একটা ফ্যালাসি। আমি তাকে জানতে চাই যে এটা কোন ধরনের ফ্যালাসি, কোন ফ্যালাসি, এটাকে এই ফ্যালাসির নাম কি, আমি তার কাছ থেকে জানতে চাই যে বিশ্বাসে প্রমাণ চাওয়াটা যদি ফ্যালাসি হয়, তাহলে সেটা কোন ধরনের ফ্যালাসি। যদিও আমি এখানে কোনো কিছু চাইনি, যদি আমি সায়েন্টিফিক কোনো আলোচনাই করিনি আমার আলোচনার মধ্যে, আমি পুরোপুরিভাবে ফিলোসফিক্যাল আলোচনা করেছি, আমি পুরোপুরিভাবে দর্শন নিয়ে আলোচনা করেছি, আমি কোনো রকম সায়েন্টিফিক আলোচনাতেই যাইনি। তা সত্ত্বেও তিনি বলেন সায়েন্টিফিক। সায়েন্স যদিও সেই জিনিসটাকে নিয়ে কাজ করে যেটা ফিজিক্যাল, গডের ব্যাপারটাই হচ্ছে মেটাফিজিক্যাল। গডের দর্শন তিনি হয়তো জানেন না যে গডকে মেটাফিজিক্যাল এন্টিটি বলা হয়।
গডকে নিয়ে কাজ করে না বিজ্ঞান এই কারণেই, কারণ সেটাকে মেটাফিজিক্যাল ধরে নেওয়া হয়, তার কোনো প্রুফ নেই সেই কারণে, তার কোনো প্রভাব আমরা দেখতে পারি না সেই কারণে গড নিয়ে বিজ্ঞান কাজ করে না। সেই কারণে গড নিয়ে আজ পর্যন্ত কোনো জার্নাল, এমন একটা পিয়ার রিভিউড জার্নাল নেই যেটার ওপর সায়েন্টিফিক কনসেনসাস রয়েছে। একটাও পিয়ার রিভিউড আমরা জার্নাল পাই না গডের উপরে, বিজ্ঞানের শাখা, কারণ তার কোনো রকম প্রমাণ কোনো কিচ্ছু পাওয়া যায়নি। অনেক বিজ্ঞানী থাকতে পারে ইয়ে করার কথা, বিশ্বাস করতে পারে গডের ওপর, দ্যাট ডাজন্ট মিন যে গড এক্সিস্ট করে, দ্যাট ডাজন্ট মিন যে গড আছে। কোন একটা বিজ্ঞানের থিওরির উপর আরেকটা বিজ্ঞানী প্রশ্ন তুলতে পারে, দ্যাট ডাজন্ট মিন যে গড রয়েছে। সেটা কোনো রকম ভাবে প্রমাণ করে না যে গড রয়েছে। তারপর তিনি আরো ইয়ে করলেন যে আমার চোখ মুখ নাক কিভাবে সুন্দর হল। আমি তাকে জানতে চাই যে কোন প্যারামিটার উপর বেস করে তিনি সুন্দর জিনিসটাকে বলছেন, কারণ সুন্দর জিনিসটাই সাবজেক্টিভ, এর কোনো অবজেক্টিভিটি নেই, এর কোনো ফ্যাকচুয়াল কোনো কিছুর উপর বেস করে কোনো সময় বলা যায় না। আপনি কাকে সুন্দর বলবেন? একটা লোকের যদি মুখ পড়ে যায় তাকে সুন্দর বলবেন? আপনি কি ওই কুৎসিত বলবেন? এর কোনো প্যারামিটারই নেই। একটা মানুষের কালো মেয়েকে সুন্দর মনে হতে পারে, একটা মানুষের এই ইয়েকে সুন্দর মনে হতে হবে, একটা মানুষের মনে হতে পারে যে আমার মানুষের থেকে বেশি একটা বিড়াল বেশি সুন্দর, একটা মানুষের মনে হতে পারে মানুষের থেকেও বেশি সুন্দর একটা গাড়ি। সুন্দর জিনিসটার প্যারামিটার কোনো রকম ভাবে ইউনিভার্সাল সেটই নেই। সুন্দর জিনিসটা সাবজেক্টিভ, পুরোপুরিভাবে মাইন্ডের উপর ডিপেন্ডেন্ট, আমাদের মাথার উপর ডিপেন্ড করে আমি কোন জিনিসটাকে কিভাবে সুন্দর বলবো। একটা লোকের কাছে কিন্তু জ্ঞানটা সুন্দর হতে পারে, একটা লোকের কাছে কিন্তু গায়ের ফর্সা রংটা সুন্দর হতে পারে, একটা লোকের কাছে কিন্তু পা ছোটটা সুন্দর হতে পারে। আমরা দেখতে পারি চীনের মধ্যে পা ছোটটাকে সুন্দর বলা। আমি জানি না তিনি এরকম ধরনের একটা আর্গুমেন্ট কেন পেশ করলো, যেখানে তার কাছে কোনো রকম প্রুফ নেই, তার কোনো ফ্যাকচুয়াল কোনো কিছু নেই। তিনি শুধুমাত্র নিজের মন গড়া কিছু কাহিনী বলে গেলেন, যার উপর তিনি কোনো রকম কোনো আর্গুমেন্ট ঠিক মতো পেশ করলেন না, তিনি কোনো রকম কোনো প্রমাণ পেশ করতে পারলেন না যে কেন গড এক্সিস্ট করে বা কেন গড আছে। এই কোন রকম কোনো জিজ্ঞেস করলো না তিনি আমার উপরে। তিনি বলেন আমি কোনো প্রশ্ন রাখবো না আমার কথার মধ্যে, কিন্তু তিনি পরপর প্রশ্ন রেখে গেলেন, যদিও আমি তো প্রতিটা প্রশ্নের তার জবাব দিচ্ছি, অসুবিধা নেই। তিনি হয়তো এই সব বিষয়গুলি ভালোভাবে জানেন না, তার জন্য হয়তো তার আর এই বিষয়গুলির মধ্যে নানান রকম ইয়ে হয়ে গেল। প্রথম প্রশ্ন আপনি বলবেন বিশ্বাসের ওপর প্রশ্ন করাতে, যে যদি কেউ প্রশ্ন করে যে আপনি যেটা বিশ্বাস করেন এটার প্রমাণ কি রয়েছে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না যে আমরা অনেক নলেজের উপর বিশ্বাস করি, যেটার উপর ডেটা রয়েছে সেটার উপর আমরা বিশ্বাস করি, এটা কিন্তু নলেজ বলা হয়। একটা হার্ট সার্জন একটা হার্টের রুগীকে ঠিক করার ক্ষমতা রাখে, এটাও একটা বিশ্বাস, ঠিক আছে, কিন্তু এই বিশ্বাসটা কিন্তু নলেজ হয়ে যায়, কারণ হার্ট সার্জনরা স্পেশালাইজ থাকে হার্ট ঠিক করার জন্য। তাই একটা হার্ট সার্জন একটা হার্টের পেশেন্টকে ঠিক করার মতো ক্ষমতা রাখে। তো আমরা যখন বলি যে বিশ্বাস জিনিসটা শুধুমাত্র বিশ্বাসটা কোনো প্রমাণ হয় না, তখন আই থিঙ্ক দেয়ার ইজ এ প্রবলেম, আই থিঙ্ক সেখানে সমস্যা রয়েছে, আমি মনে করি সেখানে সমস্যা রয়েছে, আমি মনে করি সেখানে প্রবলেম রয়েছে। কোনো কিছু, যেমন কোনো কিছুর পিছনে কোনো কারণ না পেলে যদি সেখানে গড বসানো হয়, সেটাকে গড অফ দ্য গ্যাপ ফ্যালাসি বলা হয়। হ্যাঁ, মানে হচ্ছে যেখানেই আমি কোনো কিছু রিজন পাবো না সেখানে আমি গড বসিয়ে দেবো। এক সময় আকাশ থেকে বৃষ্টি কেমন করে পড়ছে জানি না, সেখানে আমি বরুণ দেবতাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি এইটা কি করে হয়েছে জানি না, ওইখানে ওই গডকে বসিয়ে দিলাম। আমি ওটা কি করে হয়েছে জানি না, আমি ইসলামিক গডকে বসিয়ে দিলাম। এইটা কোনো ইয়ে হয় না, এটাতে কোনো কিছু প্রমাণ হয় না, এটা গড অফ দ্য গ্যাপ ফ্যালাসি। আমি যদি না জানি কোনো কিছু, যদি আপনি জানেন না বলে আমারটা ঠিক, সেটাকে বলা হয় অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালাসি। অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালাসি তাকেই বলা হয় যেখানে আপনি কোনো কিছু জানেন, আপনি এই ব্যাপারে জানেন না তাই এটা ঠিক, আপনি ওই ব্যাপারে জানেন না তাই ওটা ভুল। এই জিনিসটাকে বলা হয় অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালাসি। যখন লোকে দাবি করে, যখন কোনো কিছু আমি ধরে নিই, তখন সেটাকে বলা হয় আনওয়ারেন্টেড অ্যাজাম্পশন ফ্যালাসি। যদি পৃথিবী তাহলে কে সৃষ্টি করলো, এটাকে বলা হয় লোডেড কোশ্চেন ফ্যালাসি। আমি ধরে নিচ্ছি পৃথিবী সৃষ্টি হয়েছে, আমি ধরে নিচ্ছি পৃথিবী এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্স এসেছে, মানে অ্যাবসলিউট নাথিংনেস, মানে একদম শূন্য থেকে সেটা অস্তিত্বে এসেছে, এটাকে সৃষ্টি বলা হয়। আমি সেটা ধরে নিচ্ছি এরকম ধরনের কিছু ঘটেছে, এটার কোনো রকম তার কাছে কোনো প্রমাণ আমি আজ পর্যন্ত পাইনি, সে যদি দিতে পারে
যে এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু এসেছে, তাহলে আমি গড আছে বলে মেনে নিতে রাজি রয়েছি। তিনি যদি এই প্রমাণটা দিতে পারে, আমি অবভিয়াসলি তাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি যে গড রয়েছে, তিনি যদি প্রমাণ করতে পারে এক্স নিহিলো থেকে এক্সিস্টেন্সে কোনো কিছু এসেছে। রাহুল দা এবং 2 তিনি মিনিট, যদি আমার এই আর্গুমেন্টটাকে খণ্ডন করে, 2 মিনিট। হ্যাঁ, আমার যদি, ঠিক আছে, আর যদি আমার এই আর্গুমেন্টটাকে, যেটা আমি আর্গুমেন্ট অফ গ্রেটেস্ট কনসেপ্টেবল থিং এবং আর্গুমেন্ট অফ দ্য পারফেক্ট গড, এই আর্গুমেন্ট দুটোকে যদি খণ্ডন করতে পারেন তিনি, তাহলে অবশ্যই আমি মেনে নেবো গড রয়েছে। আমি এখানেই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করি আমার প্রতিপক্ষ কথাগুলি রাখবেন এবং জিনিসগুলিকে ক্লিয়ার করবেন। তার যেসব জিনিসগুলি সমস্যা হয়েছিল, যেসব জিনিসগুলি নানা রকম ফ্যালিশিয়াস পজিশন, নানা রকম কুযুক্তি যিনি ইউজ করেছেন, ফ্যালাসি মানে কুযুক্তি, আমি সেটাও বলে দিই, আমি হয়তো মেনশন করিনি, যেই যুক্তিগুলি অ্যাকসেপ্টেড নয়, যেই যুক্তিগুলি যুক্তির নিয়মগুলিকে ভঙ্গ করে। আরেকটা কথা তিনি ভালো কথা বলেছিলেন, সরি আমি এটা বলি শেষ করছি। তিনি বলেছেন এই ল গুলিকে কে রেখেছে জানি না। একটা জিনিস যখন কোনো কিছু চলে, যদি আপনি কোনো ঘরের চারিদিকে ঘুরতে থাকেন সারা জীবন, তার মানে আপনার যে লটা রয়েছে, আপনার যে আইনটা রয়েছে বা আপনার যে নিয়মটা রয়েছে, সেটা হচ্ছে আপনার ঘরের চারিদিকে ঘোরা। এটা একটা ল, মানে দুটো সব কোনো কিছুর মধ্যে কোনো কিছুর সম্পর্কই হচ্ছে একটা ল। ঠিক আছে, আপনি যদি বলেন যে দুটো পদার্থ কেন একে অপরকে আকর্ষণ করে, এইটাও একটা ল। আমাদের আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স একটা ল, ম্যাগনেটিক ফিল্ড একটা হচ্ছে ল হিসাবে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো, এগুলি কে রেখেছে, কে করেছে, এটা ন্যাচারালি কেন হতে পারে না? কেন এটা ন্যাচারালি হতে পারে না? তিনি যদি এমন একটা আর্গুমেন্ট দিতে পারেন যে ওয়াই ইজ নট দিস ইজ নট পসিবল ন্যাচারালি, দেন আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। তাহলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো যে গড এক্সিস্ট করে। এখানে বলে আমার কথা শেষ রাখছি। রাজ ভাই, আপনি। জি, ধন্যবাদ রাহুল দা। আপনার 15 মিনিট টাইম শেষ, যদিও 30-40 সেকেন্ড একটু দিক ওদিক হয়েছে, স্বাভাবিক। জি, আরজু ভাই, আপনার 15 মিনিট আমি এখানে পিকে দিয়ে রাখছি, আপনি শুরু করুন। পিকে এখনো শু করে না, তো শু করুক। জি, ধন্যবাদ। আমার নাস্তিক বন্ধু রাহুল দা, তিনি মানে হয়তো প্রথম স্টেজে যে আমাদের যখন মানে অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়, তখন বলছিলাম যে আমি আপনার প্রথম স্টেজে আমি আমার বক্তব্য দিয়ে যাব, আপনারটা খণ্ডন করছি না। এর মানে এই না আপনি বারবার প্রশ্ন করতেছেন যে আপনি আমারগুলো খণ্ডন করেন না, আমার আলোচনার কাছে দাঁড়ে যান না। দেখেন, সৃষ্টিকর্তার পক্ষ নিয়ে যেহেতু আমি কথা বলছি, হ্যাঁ, আমি সৃষ্টিকর্তার ব্যাপারটাই আগে তুলে ধরবো। এটা হচ্ছে আলোচনার সুন্দর নিয়ম। কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা মোটেও না। দুই, আপনি এখন খণ্ডন করতে গেছেন যেগুলো আমার প্রশ্ন আকারে, আপনি বলছেন যে প্রশ্ন কিভাবে উনি করে। যাই হোক, প্রশ্ন আপনি না কাউন্ট করছেন কিনা সেটা আমি জানি না। আমার আলোচনার ভিতরে আমি অনেকগুলো প্রশ্ন তৈরি করে গেছি, আপনি খণ্ডন করছেন। এটাকে বলা যায় আর কি যে আগরতলা আর চকির তলা। যাই হোক, এবার প্রথম স্টেজের আপনার কথাগুলোকে আমি খণ্ডন করব। আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম একটু আগে আমার স্টেজে, যে আপনি যেহেতু নাস্তিক, আপনার কাছে কোনো গডের সঙ্গে না, আপনি নমস্কার দিলেন কেন? নাকি আপনি উপরে নাস্তিক, ভিতরে ভিতরে হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম লালন করেন? না, নমস্কারের তো প্রশ্নই আসে না। যাই হোক, যদি বলেন যে একটা সুন্দরতা মেনটেন করার জন্য, তো সুন্দরতা আসলে নাস্তিকতার সংজ্ঞায় পড়ে না। কারণ কোনো জিনিসেই নৈতিকতা, মোরালিটি, এটা নাস্তিকতার ভিতরে থাকবে না। কারণ নাস্তিকতা কোনো মতবাদ না। আর যদি মতবাদ হয় তাহলে তো আপনি পুরা শেষ। যাই হোক, তারপরে আপনি প্রথম স্টেজে যে কথাগুলো বলছেন, সৃষ্টিকর্তার 3টি গুণ থাকতে হবে, না হয় সৃষ্টিকর্তা না। এটা তো হচ্ছে আপনার চিন্তায়। কারণ আমি আপনাকে এখন একটা প্রশ্ন করি, আপনি খণ্ডন করবেন, উত্তর আপনার ভিতর থেকে আসবে। এই যে আপনি উপলব্ধি দিয়ে গড অফ দ্য গ্যাপস নিয়ে আসলেন, আমি সেটাকে বলি যে গড অফ দ্য গ্যাপস, এই কথাটা আসলে একেবারে বেমানান। কারণ হচ্ছে যে কি, আসলে ফ্যালাসি অফ দ্য গ্যাপস, ফ্যালাসি অফ দ্য গ্যাপস হচ্ছে একেবারে মানানসই একটি শব্দ, আমি পরে দিব। আর আপনি বলছেন যে আপনি কারো কথা নিয়ে আসছেন জার্নাল বাদে, জার্নালিস্টদের থেকে আসে নাই। দেখেন ভাই, আমি ফ্যাক্ট বিজ্ঞানের কথা বলছি, আমি নট থিওরি বলছি। আমি থিওরি থেকে উদাহরণ দিয়েছি, কিন্তু আমি ফ্যাক্ট নিয়ে কথা বলছি। যেটা সৃষ্টি হয়েছে এটা একটা ফ্যাক্ট, এটা নট থিওরি। সৃষ্টি হওয়াটা ফ্যাক্ট। আর আমি যদি দলিল দিচ্ছি ফ্যাক্ট থেকে, আমি এই
ইয়ে থেকে দেই নাই, থিওরি থেকে দেই না, বরং আপনাদের নাস্তিক বন্ধুরা বিভিন্ন সময় থিওরিকে ফ্যাক্ট বানায় উপস্থাপন করে, এটা আমাদের কাছে বুড়ি বুড়ি প্রমাণ আছে। এবার আমি আপনি আপনার আর্গুমেন্ট, সৃষ্টিকর্তার 3টি গুণ থাকতে হবে না, আর সেটা হচ্ছে যে যদি সৃষ্টিকর্তার 3টি গুণ না থাকে তাহলে তিনি সৃষ্টিকর্তা না, তিনি সৃষ্টিকর্তা বলতে কিছু না। কি সেটা হলো মন্দ কাজ ঠেকানো, মন্দ কাজ ঠেকানো, যেটা সার সংক্ষেপ আর কি। প্রথমত একটা গুণ থাকতে হবে সর্বশক্তিমান। আচ্ছা, এখন সর্বশক্তি কতটুকু সেটা কি আপনার মানবীয় চিন্তায়? কারণ মানুষের ভিতরে কয়েকটা স্টেজ আছে, আমার চিন্তা আর একজন বিজ্ঞানী যারা প্রতিষ্ঠিত বিজ্ঞানী তার চিন্তা আর আমার চিন্তা এক না। এখন আপনি কি মানবীয় চিন্তা থেকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে পরিমাপ করবেন? এটা একটা নেসেসারি কি না, বা কি পর্যায়ে পড়ে মানব হয়ে মানবীয় চিন্তা দিয়ে সৃষ্টিকর্তাকে মানে এই বিচার করা। তারপর হচ্ছে সৃষ্টিকর্তার ভালো গুণ থাকতে হবে। আচ্ছা, সৃষ্টিকর্তার ভালো গুণ উনি দেখেন নাই, কারণ ওনার কাছে মন্দ দিকগুলো আছে, অর্থ কি, তারপর সর্বজ্ঞানী হইতে হবে। এই 3টা গুণ বললেন। ইভিল কি? ইভিল হলো মন্দ কাজ। ওকে, মন্দ কাজ কি? র্যাপ করা, অ্যাকসেপ্ট উনি যেগুলো বলছেন যে নারীকে দ তালিবাস্য রব ন দর্শন করা, তারপরে বিভিন্ন এই কি জানি বন্যা প্লাবিত হয়ে মৃত্যুর স্বাদ নেওয়া, অনেকগুলা মানুষ একসাথে মারা যায়, এগুলা যারা যিনি ঠেকাইতে পারেন না তিনি হলো সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিকর্তা না। আচ্ছা ভাই, সৃষ্টিকর্তা আর গুণাবলীকে আপনি পরিমাপ করবেন মানবীয় চিন্তা দিয়ে, মানে আমার কোম্পানির মালিক যদি আমাকে আমার মালিক যদি আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিতে না পারেন, তার মানে উনি কি? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কি প্রত্যেকটা লোকের সবকিছু কি ঠিক করছেন? করবেন না। তাই বলে উনি প্রধানমন্ত্রী না তা না, উনি মানবীয় চিন্তা যতটুকু ততটুকু। কিন্তু এখন কথা হচ্ছে যে কি মন্দ কাজ ঠেকানো সৃষ্টিকর্তার কাজ কিনা, সেটা সৃষ্টিকর্তা মন্দ কাজকে ঠেকানোর জন্য যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত সেই পৃথিবীর